সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। মহসিন কলেজের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের সাথে আজকে আমি আছি মোহাম্মদ মুহিবুল্লাহ, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, সরকারি হাজী মোহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম। আজকে তোমাদের সাথে আমি কথা বলবো একাদশ শ্রেণীর বাংলা হিসাব বিজ্ঞান প্রথম পত্র দ্বিতীয় অধ্যায়ের খুচরা নগদান বই নিয়ে। আমরা গত ক্লাসেও খুচরা নগদান বইয়ের একটি সৃজনশীল অঙ্ক করেছিলাম এবং সেখান থেকে কিভাবে সমাধান করতে হয় তোমাদেরকে আমি বোর্ডে দেখিয়েছি। যথারীতিভাবে আজকেও আমরা খুচরা নগদান বইয়ের আরেকটি সৃজনশীল কোশ্চেন নিয়ে আলোচনা করব। তবে এটাই আমাদের খুচরা নগদান বইয়ের উপরে শেষ ক্লাস। এখানে আমরা গত ক্লাসের ন্যায় আজকেও আমরা অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই কিভাবে করে এবং পরীক্ষাতে কিভাবে কোশ্চেন আসে, ওই কোশ্চেনগুলো কিভাবে সলভ করে সেটা সমাধান করার চেষ্টা করব। এছাড়াও যদি আমাদের হাতে সময় থাকে তাহলে আমরা বহু গড়া খুচরা নগদান বই কিভাবে তৈরি করে তোমাদেরকে একটু দেখিয়ে দিব। আশা রাখি তোমরা জাবেদা দাখিলাগুলো কিভাবে দিতে হয় এবং খতিয়ান কিভাবে দিতে হয় তোমরা ওই বিষয়গুলো অবগত আছো এবং জানো। ওকে, তাহলে আমরা আজকের কোশ্চেনটি সমাধান করার চেষ্টা করি। আমরা প্রথমেই দেখে নেব কোশ্চেনে কি লেখা আছে এবং আমাদের কাছে কি জানতে চেয়েছে, ওই বিষয়গুলো আমরা একটু প্রথমেই জেনে নেব। তাহলে আমরা প্রথমে সৃজনশীল কোশ্চেনটা পড়ি। এখানে লেখা আছে, বাবুল ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করেন। খেয়াল রাখো, তোমরা সর্বপ্রথম দেখবা প্রশ্নে বলা আছে যেই প্রতিষ্ঠানই হোক তারা কোন পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। একটু খেয়াল করো, যদি তারা বলে বহুগড়া খুচরা নগদান পদ্ধতিতে, বহুগড়া খুচরা নগদান পদ্ধতিতে, অথবা যদি বলে যে অগ্রদত্ত পদ্ধতিতে, তাহলে আমাদের ওই পদ্ধতিগুলোর মাধ্যমেই আমাদের অঙ্কটা সমাধান করতে হবে। এখানে লেখা আছে বাবুল ট্রেডার্স অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। অগ্রদত্ত টাকার পরিমাণ 600 টাকা। তাহলে আমাদের কি অগ্রদত্ত টাকার পরিমাণ 600 টাকা, অর্থাৎ অগ্রদত্ত পদ্ধতিতে আমরা জানি যে সর্বপ্রথমই যে মাসের বা যে নির্দিষ্ট সময়ে আমরা যে খুচরা লেনদেনগুলো সম্পাদিত হবে তার জন্য আমরা আগেই যে টাকাটা প্রধান ক্যাশিয়ার তার সহকারী ক্যাশিয়ারকে দিয়ে দেয়, অর্থাৎ এখানে অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল 600 টাকা। 2019 সালে জুন মাসে মোট খুচরা খরচের পরিমাণ ছিল 450 টাকা। এখন দেখো আমাদের অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল 600 টাকা, কিন্তু দেখা যাচ্ছে 2019 সালের জুন মাসে তোমার খুচরা খরচ হয়েছিল 450 টাকা। তাহলে এখানে দেখা যাচ্ছে অগ্রদত্ত পদ্ধতির অগ্রদত্ত যে টাকাটা 600 টাকা আমাদেরকে আগে দেওয়া হয়েছে, সেই টাকাটা থেকে আমাদের কম খরচ হয়েছে, অর্থাৎ 450 টাকা খরচ হয়েছে। তাহলে এখানে আমাদের অগ্রদত্ত ছিল 600 টাকা আর আমাদের খরচ হয়েছে 450 টাকা। তাহলে আমাদের হাতে এখনও আছে কত? 150 টাকা। তারপরে আসো, জুলাই মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা খরচগুলো নিম্নরূপ। তাহলে জুলাই মাসে কোন খরচগুলো হয়েছে ওইগুলো এখানে দেওয়া আছে। তাহলে দেখো জুলাই মাসে আমরা একটু দেখি। 2019 সালে জুলাই 1 তারিখ অর্থাৎ 1 জুলাইতে প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি। এখন দেখো 1 তারিখে বলা হয়েছে প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি, অর্থাৎ আমাদের অগ্রদত্ত টাকার পরিমাণ হচ্ছে গিয়ে 600 টাকা, ঠিক আছে। কিন্তু এখানে খরচ হয়েছিল কত? জুন মাসে খরচ হয়েছিল 450 টাকা। তাহলে আমাদের থাকে 150 টাকা। তো ওরা বলতে চাইছে যে জুলাইয়ের 1 তারিখে এই 150 টাকা সে পেয়েছে, অগ্রদত্ত পদ্ধতির যে টাকাটা অঙ্কটা পূরণের জন্য এই 150 টাকার একটা চেক প্রাপ্তি ঘটছে। একটু খেয়াল রাখো, যদিও এই কথাটা পুরোটাই কাল্পনিক, বাস্তবের সাথে কোনো মিলই নেই। অগ্রদত্ত পদ্ধতির সিস্টেম হচ্ছে যেই টাকাটা আমরা খরচ করব, যেই টাকাটা আমাদের প্রারম্ভিক ছিল ধরো 600 টাকা, যা টাকাটা খরচ করব অর্থাৎ 450 টাকা, বাকি থাকে 150 টাকা। এই 150 টাকা
আমরা ওই মাসের শেষেই অর্থাৎ জুন মাসের শেষেই পাওয়ার কথা ছিল, কিন্তু অঙ্কে দেখা যাচ্ছে যে এটা জুলাইয়ের 1 তারিখে এসে সে চেক প্রাপ্তি ঘটছে। ঠিক আছে, তাহলে এই কথাটা মূলত হচ্ছে একটা কাল্পনিক, এর সাথে বাস্তবের কোনো মিল নেই। বাস্তবতা হচ্ছে যেই মাসে যতটুক টাকার প্রাপ্তি ঘটবে ওই মাসের শেষ তারিখে ওই টাকাটা প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে সহকারী ক্যাশিয়ার নিয়ে নেবে। ওকে, পরে আসি। যাই হোক, আমরা দেখি পরবর্তীতে কি বলা আছে। 3 তারিখে হচ্ছে কাগজ ও কলম ক্রয় কত, 50 টাকা। 5 তারিখ ডাক টিকিট ক্রয় 30 টাকা। 9 তারিখ পিয়নকে বকশিস 20 টাকা। তার 15 তারিখ হচ্ছে রিক্সা ভাড়া 40 টাকা। 20 তারিখ হচ্ছে মণিহারি দ্রব্য ক্রয় 70 টাকা। আর 25 তারিখ হচ্ছে টেলিগ্রাম বাবদ ব্যয় 80 টাকা। এবং 28 তারিখ হচ্ছে বাস ভাড়া প্রদান 60 টাকা। ওকে, এই কোশ্চেনগুলো আমরা দেখলাম। এখন ওরা আমাদের কাছ থেকে কী জানতে চেয়েছে, কি উত্তর আমাদের দিতে হবে। ক নাম্বার হয়েছে ক নাম্বারে জানতে চেয়েছে প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ। প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ, তাহলে এটা ইজি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খ নাম্বার জানতে চাইছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করো, তাহলে আমাদেরকে জানতে চাইছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করার জন্য। গ নাম্বারে বলা আছে জুলাই 3, 9, 15, 28 তারিখের লেনদেনগুলোর জাবেদা দেখাও। এখানে হচ্ছে ব্যাখ্যার প্রয়োজন নেই, তোমাদের ব্যাখ্যা আসবে না, ব্রেকেটে লেখা থাকবে, ব্যাখ্যার প্রয়োজন নেই। তো আমাদেরকে জানতে চাইছে 4টা জাবেদা দিতে হবে, 3, 9 তারিখ, 15 তারিখ এবং 28 তারিখের জাবেদাগুলো দিতে হবে। ওকে, এই গ নম্বরে তোমাদের কখনো হয়তোবা এখানে বলবে যে এই যে খুচরা খরচের খতিয়ানে ট্রান্সফার করার জন্য খতিয়ানে স্থানান্তর করো অথবা জাবেদা দাখিলা দেখাও, এই বিষয়গুলো গতে জানতে চাইবে। আর অধিকাংশ পরীক্ষাতেই দেখা যাচ্ছে অগ্রদত্ত পদ্ধতিতে তোমাদের খুচরা নগদান বই প্রস্তুত করার কথা বলে থাকে। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটার সলভ করব, কিভাবে সমাধান করা যায় আমরা চেষ্টা করব। বোর্ডে দেখো, ক নম্বরে জানতে চেয়েছে প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ, অর্থাৎ নগদ তহবিল কত তা আমাদের বের করতে হবে। তা প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণটা হচ্ছে, আমরা একটু এখানে লিখি, বাবুল ট্রেডার্সের এই প্রারম্ভিক খুচরা তহবিলের পরিমাণ। এখন আমরা কি করব, পরিমাণটা আমরা লিখে নিব। ওকে, এখন দেখো আমাদের হচ্ছে এখানে হবে তারিখ, এটা বিবরণ, এটা হচ্ছে টাকার গড়। ওকে, তাহলে প্রথম হচ্ছে আমাদের বলা হচ্ছে প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণটা বের করার জন্য। তাহলে আমরা দেখো অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল 600 টাকা, যেখানে 2019 সালের জুন মাসে, আমরা এখানে জুলাই মাসের হিসাব করতেছি, এখানে বলছে জুন মাসের মোট খুচরা খরচের পরিমাণ ছিল 450 টাকা। তাহলে দেখো এখানে তোমার হচ্ছে গিয়ে 450 টাকা খুচরা জুন মাসে খুচরা খরচ হয়েছে 450 টাকা, কিন্তু আমাদের হাতে ছিল বারে অগ্রদত্ত তহবিল ছিল আমাদের কত, 600 টাকা। তাহলে এখানে আমাদের থেকে যায় 150 টাকা। খেয়াল করো 2019 জুলাই 1, হ্যাঁ জুলাই 1 হবে কি ব্যালেন্স এবিডি। ব্যালেন্স বিডিটা হবে কি 600 টাকা থেকে 450 টাকা বিয়োগ, তাহলে কত হবে, ব্যালেন্স বিডি হচ্ছে তোমার আসবে কত, 150 টাকা। ব্যালেন্স বিডি আমাদের থাকবে কত, 150 টাকা। ওকে,
এখন দেখো আমাদের 150 টাকা ব্যালেন্স বিডি। তারপরে হচ্ছে জুলাই 1, আবার জুলাই 1 তারিখে দেখো বলছে কি প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি। এখন তাহলে এখানে লেখো এই প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তি। এখন প্রাপ্তিটা প্রধান ক্যাশিয়ারের নিকট হতে প্রাপ্তিটা কত দেখো আমাদের এখানে বলছে নিকট হতে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য, অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য। তো অগ্রদত্ত অঙ্ক পূরণ, অগ্রদত্ত টাকার পরিমাণ কত? এই যে 600 টাকা। এই 600 টাকা পূরণের জন্য আমাদের কত লাগবে? কত টাকা চেক প্রাপ্তি ঘটছে? আমাদের 450 টাকার চেক প্রাপ্তি ঘটছে, অর্থাৎ যেটা খরচ হয়েছে। তাহলে আমরা তো আমাদের হাতে তো 150 টাকা আছেই, আর বাকিটা হচ্ছে তহবিলের 450 টাকার আমরা চেক পাইছি। অর্থাৎ আমরা জানি যে অগ্রদত্ত প্রত্যেকটা মাসের বা নির্দিষ্ট সময়ের প্রথমেই তোমার যে তহবিলটা থাকে সেটা হচ্ছে অগ্রদত্ত একই পরিমাণের অঙ্কের টাকা থাকে, ঠিক আছে? অর্থাৎ প্রধান ক্যাশিয়ার নিকট থেকে প্রাপ্তি 450 টাকা, অর্থাৎ কি 150 টাকা আমাদের হাতে ছিল, আর 600 টাকা আমাদের ফিল আপ করতে হলে কত চেক প্রাপ্তি আমরা পেয়েছি? আমরা 450 টাকার চেক পেয়েছি। ওকে, তাহলে আমাদের অগ্রদত্ত হলো কত? এই 600 টাকা। এই 600 টাকা হচ্ছে আমাদের প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণ। ওকে, এই হলো আমাদের প্রারম্ভিক খুচরা নগদ তহবিলের পরিমাণটা আমরা জানতে পারলাম। এখন দেখো আমরা খ নাম্বারে কি জানতে চাইছে। ওকে, খ নাম্বারে আমাদের জানতে চেয়েছে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বই প্রস্তুত করো। অগ্রদত্ত পদ্ধতিতে আমরা গত ক্লাসে একটা খুচরা নগদান বইয়ের অঙ্ক তোমাদের করিয়েছি, কিন্তু ওটার সাথে এই অঙ্কটার একটু ভিন্নতা আছে। ওখানে শুধু ছিল প্রধান ক্যাশিয়ার নিকট আমাদের প্রাপ্তিটা কত ছিল এটা উল্লেখ ছিল, অর্থাৎ অগ্রদত্ত পরিমাণ কত ছিল এখানে উল্লেখ ছিল। কিন্তু এখানে একটু হিসাব হলো তোমার ওই গত মাস থেকে কিছু টাকার পরিমাণ আমাদের হাতে আছে, যেহেতু আমরা ওটা আমাদের হাতে আছে, আর বাকি যে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে গত মাসের যে টাকাটা পূরণের জন্য আমরা 1 তারিখে পেয়েছি। এই ভিন্নতার জন্যই আমরা আজকের এই অঙ্কটা সমাধান করব। কিভাবে করব দেখো, আমরা প্রথমেই অগ্রদত্ত পদ্ধতি খুচরা নগদান বইয়ের চকটা প্রস্তুত করে নিচ্ছি। চকটা খেয়াল রাখবা কিভাবে অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা নগদান বইয়ের চক তৈরি করতে হয়। ওকে, আমরা প্রথম একটা ঘর নিব। ঘরটা হচ্ছে ঘরটা হচ্ছে প্রাপ্ত টাকা। এই প্রাপ্ত টাকা, অর্থাৎ এই পাশে হবে চকের বাম দিকে ডেবিট, ডান দিকে ক্রেডিট। পরের ঘরটা হলো তারিখ। তারপরের ঘর হচ্ছে বিবরণ। আমরা এই ঘরটা একটু ছোট করে নিচ্ছি, আমাদের যেহেতু জায়গা খুবই কম। বিবরণটা আমরা এখানে নিচ্ছি। ওকে, আর এখানে নিচ্ছি ভাউচার নং। তারপরের ঘরটা হচ্ছে মোট টাকা, অর্থাৎ মোট খরচ। মোট টাকা লিখলাম। ওকে, এখন দেখো আর এই বাকিটা, অর্থাৎ এই বাকি অংশটুকু হচ্ছে কি আমাদের কি খুচরা খরচের বিশ্লেষণ। এই খুচরা খরচের বিশ্লেষণ, অর্থাৎ আমাদের খাতোয়ারি, এখানে খাতগুলা আমাদের যে খুচরা খরচগুলো হয়েছে যে এগুলো আমরা মোট টাকায় দেখাবো, এবং খাতোয়ারি
আমাদের কোন খাতে কত খরচ হয়েছে আমরা খাতোয়ারি টাকাগুলোর সমষ্টি বের করব, ঠিক আছে। এবং এই সমষ্টিকে খুচরা খরচ বিশ্লেষণ করে এই মোট সমষ্টিকে আবার খতিয়ানে ট্রান্সফার করতে হবে, খতিয়ানে স্থানান্তর করতে হবে। তাহলে দেখো ডেবিট দিকে হচ্ছে আমাদের প্রাপ্ত টাকা, এই যে তারিখের আগে ডেবিট দিক হচ্ছে আমাদের প্রাপ্ত টাকা। আমরা যত টাকা মানে সহকারী ক্যাশিয়ার আমরা প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে যত টাকা পেয়েছি এই প্রাপ্ত টাকাটা এখানে হবে। আর হচ্ছে এই মোট টাকা অর্থাৎ খরচের মোট টাকা বা খুচরা খরচের বিশ্লেষণ হবে আমাদের ক্রেডিট দিকে, ঠিক আছে, তারিখ অনুযায়ী। ওকে, তাহলে আমরা শুরু করি। তার আগে আমরা এখানে লিখে নেব বাবুল ট্রেডার্সের জন্য, যাকে একটু কম আমি ছোট করে লিখতেছি। বাবুল ট্রেডার্সের খুচরা নগদান বই, এখানে লিখবা অগ্রদত্ত পদ্ধতিতে। এই অগ্রদত্ত পদ্ধতি। ওকে, তাহলে আমরা প্রথমেই লিখি। দেখো প্রথমে হচ্ছে আমাদের কত 2019 সালের জুলাই 1 তারিখ। জুলাই 1 তারিখে কি ঘটছে? প্রথম কাজটা হচ্ছে আমাদের জুন মাসে হচ্ছে গিয়ে 450 টাকা খরচ হয়েছিল, কিন্তু আমাদের অগ্রদত্ত টাকার পরিমাণ ছিল 600 টাকা, কিন্তু খরচ হয়েছে 450 টাকা। তাহলে আমাদের হাতে আছে, অর্থাৎ কত আছে আমাদের হাতে? আরও 150 টাকা আছে। তাহলে এখানে আমরা লিখব ব্যালেন্স বিডি, ব্যালেন্স এই বিডি, বিডি হচ্ছে গিয়ে এই 150 টাকা। ওকে, তারপরে দেখা যাচ্ছে দেখো জুলাই 1 তারিখে 19-এর 1 তারিখে বলা হয়েছে প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য চেক প্রাপ্তি। তাহলে আমাদের চেক প্রাপ্তি কত ঘটছে? আমাদের ওই অগ্রদত্ত অর্থাৎ আমাদের 600 টাকা ছিল, কিন্তু জুন মাসে আমাদের 450 টাকা খরচ হয়ে গেছে। অর্থাৎ এই খরচটা আমাদের কিন্তু জুন মাসের শেষ তারিখেই প্রধান ক্যাশিয়ার থেকে পাওয়ার কথা, কিন্তু প্রধান ক্যাশিয়ার কোনো এক কারণে বা যে কোনো কারণেই হোক এই ওই শেষ তারিখে এটা দিতে পারে নাই। এটা এখানে উল্লেখ করা আছে জুলাই 1 তারিখে, অর্থাৎ প্রধান ক্যাশিয়ারের নিকট হতে অগ্রদত্ত অঙ্ক পূরণের যোগ্য চেক প্রাপ্তি করছে 1 তারিখে। অর্থাৎ এই 1 তারিখে আমরা ওই বাকি যে টাকাটা খরচ ছিল ওটা চেক প্রাপ্তি আমরা পেয়েছি কয় তারিখে? 1 তারিখে। ওটা আমাদের উল্লেখ করতে হবে। তাহলে আমাদের প্রাপ্তি ঘটছে জুলাইয়ের 1 তারিখে হচ্ছে চেক প্রাপ্তি, অর্থাৎ ব্যাংক হিসাব। হ্যাঁ, ব্যাংক হিসাব আমাদের কত বলছে? নিকটেতে অগ্রদত্ত অঙ্ক পূরণের জন্য, মানে অগ্রদত্ত অঙ্ক মানে এটা পূরণের জন্য 600 টাকা ছিল আমাদের, অগ্রদত্ত হচ্ছে 600 টাকা, কিন্তু আমাদের হাতে এখনও কত আছে? 150 টাকা আছে। আর বাকি হচ্ছে কত আমাদের লাগবে? 450 টাকা। এই 450 টাকার আমরা একটা চেক পেয়েছি, ঠিক আছে। তাহলে আমাদের এই দুইটা প্রাপ্ত টাকা, এই দুইটা আমাদের প্রাপ্তি ঘটছে। এখন আসো আমাদের খরচের পরিমাণগুলো কি। 3 তারিখে দেখা যাচ্ছে কাগজ ও কলম ক্রয়। এখন একটু খেয়াল রাখো, আমাদের এই যে খুচরা খরচের বিশ্লেষণ, এটা যদি প্রত্যেকটা এইভাবে খরচ লিখতে যাই তাহলে আমাদের জটিলতা তৈরি হতে পারে। তাই আমরা কি করব? এই খরচগুলাকে খাতওয়ারি কয়েকটা খাতে বিভক্ত করে খাতওয়ারি আমরা বিশ্লেষণ করব। ওকে, এখন আমাদের এইখানে কয়টা ঘর হবে এটা আমরা নির্ণয় করার আগে আমরা প্রশ্নটা দেখে আমরা বুঝে নিব এখানে কয়টা ঘর দরকার হইতে পারে। সেজন্য আমি গত ক্লাসেও বলেছি, এখনও বলছি, এটা হচ্ছে আমরা একটু পাশে মার্ক করে নিব কোনটা কোন খাতের। কাগজ ও কলম, এটা ধরো মণিহারিতে মণিহারি খাতে যাবে কাগজ ও কলম। ডাক টিকিট হচ্ছে গিয়ে যাবে ডাক ও তারে। হ্যাঁ, ডাক ও তারে একটু মার্ক করে রাখলাম। পিয়নকে বকশিস, এটা পিয়নকে বকশিস হচ্ছে বিবিধ ঘরে যাবে, বিবিধ ঘরে এটা যাবে। রিক্সা ভাড়া যাবে যাতায়াত ঘরে যাবে। আমরা একটু এটা রাফ করে নিচ্ছি আর কি, আমরা ঘর করার সুবিধার্থে এটা আগে করে নিলাম। মণিহারি দ্রব্য, এটা মণিহারিতে যাবে। টেলিগ্রাম বাবদ ব্যয় যাবে ডাক ও তারে
এবং বাস ভাড়া প্রদান হচ্ছে যাতায়াত, ঠিক আছে, অর্থাৎ সকল ধরনের পরিবহন ব্যয় যেগুলো আছে, অর্থাৎ যত ধরনের পরিবহনে খরচ হবে, বাস ভাড়া, রিক্সা ভাড়া, তারপর টেম্পু ভাড়া, সিএনজি ভাড়া, এগুলো আমরা যাতায়াতে নিব, ঠিক আছে। টেলিগ্রাম, ডাক টিকিট, তারপর হচ্ছে ইনভেলভ কয়, এগুলো আমরা এটা টেলিগ্রাম অর্থাৎ ডাক ও তার খরচে দিব। হ্যাঁ, মনিহারি যত কাগজ, পেন্সিল, কলম, এগুলো আমরা মনিহারিতে দিব। এবং পিয়নকে বকশিস, তারপরে হচ্ছে ভিক্ষুককে ভিক্ষা করা, এই বিষয়গুলো আমরা বিবিধ খরচের মধ্যে দেখাবো। ওকে, তাহলে দেখো আমাদের খরচ কয়টা খাত তৈরি হয়েছে? মনিহারি, ডাক 2টা, তারপরে হচ্ছে বিবিধ 3টা, যাতায়াত 4টা, মনিহারি, ডাক, যাতায়াত, এই 4টা ঘর হবে, ঠিক আছে। তাহলে আমরা খুচরা বিশ্লেষণে এখানে কয়টা ঘর করব, কয়টা খাত তৈরি হচ্ছে? আমাদের 4টা খাত তৈরি হয়েছে। এটা পাশে একটু রাফ করার কারণ হচ্ছে আমরা এখানে কয়টা ঘর করব যে পরবর্তীতে আমাদের ঘরের ক্ষেত্রে গসামাজা না লাগে, এই জন্য আমরা একটা রাফ করে নিলাম। পরবর্তীতে আমরা এই অনুযায়ী শুধু পোস্টিং করে দিব, হ্যাঁ, টাকার অঙ্কটা বসিয়ে দিব। তাহলে দেখো প্রথম ঘরটা হচ্ছে আমাদের মনিহারি, দ্বিতীয় নিলাম ডাক ও তার, তৃতীয় হচ্ছে যাতায়াত বিবিধ, 4 নম্বরটা হচ্ছে বিবিধ। এই 4টা ঘর নিলাম। এখন আমরা কি করব? আমরা এখন খরচগুলো খাতোয়ারি দেখাবো, ঠিক আছে। এখন দেখো 3 তারিখেরটা হচ্ছে কাগজ ও কলম ক্রয়। 3 তারিখে লেখো কাগজ ও কলম ক্রয়। কাগজ ও কলম ক্রয় হচ্ছে 50 টাকা। এই মোট ঘরে দেখাবো 50 টাকা। কাগজ ও কলম কোন ঘরে যাবে, কোন খাতে? মনিহারির খাতে, এই 50 টাকা। তারপর ডাক টিকিট ক্রয়, এটা হচ্ছে 5 তারিখ। দ্রুত লেখি, ডাক টিকিট ক্রয়, ডাক টিকিট ক্রয় 30 টাকা। এখানে লেখো 30 টাকা। ডাকও তারে যাবে 30 টাকা। হ্যাঁ, ওকে। পিয়নকে বকশিস, এটা হচ্ছে 9 তারিখ। পিয়নকে বকশিস হচ্ছে গিয়ে 20 টাকা। এই মোট টাকার মধ্যে 20, এটা চলে যাবে সরাসরি বিবিধ ঘরে চলে যাবে 20 টাকা। তারপর আছে 15 তারিখে হচ্ছে রিক্সা ভাড়া। রিক্সা ভাড়া কত? 40 টাকা। এই দেখো 40 টাকা। 40 টাকা আমাদের সরাসরি কোথায় যাবে? যাতায়াতে যাবে 40 টাকা। হ্যাঁ, যাতায়াতে যাবে। আসো মনিহারি দ্রব্য ক্রয়, এটা হচ্ছে 20 তারিখ। এই 20 তারিখ মনিহারি দ্রব্য ক্রয়, এই মনিহারি দ্রব্য ক্রয়, এই মনিহারি দ্রব্য ক্রয় হচ্ছে 70 টাকা। এই 70 টাকা, এটা কিসে যাবে? এই মনিহারিতে যাবে, এই 70 টাকা। ওকে, টেলিগ্রাম বাবদ ব্যয়, এটা হচ্ছে 25 তারিখ। টেলিগ্রাম ব্যয় লিখলেই হবে। হ্যাঁ, টেলিগ্রাম ব্যয় হচ্ছে গিয়ে তোমার কত? 80 টাকা। এই টেলিগ্রাম ব্যয় হবে ডাক ও তারে যাবে এই 80 টাকা। অর্থাৎ এই মোট টাকায় 80 একবার লিখবো, তারপরে খাতোয়ারি ডাক ও তারে দিব। তারপরে দেখো 28 তারিখ। 28 তারিখ হচ্ছে বাস ভাড়া বাবদ, বাস ভাড়া। হ্যাঁ, বাস ভাড়া হচ্ছে গিয়ে কত? 60 টাকা। এই এখানে 60, আর বলছে যাতায়াতে যাবে। হ্যাঁ, যাতায়াত, এই যে যাতায়াতে আমার কি করব? এই 60 টাকা আমরা দিলাম। ওকে, তাহলে আমরা খাতোয়ারি খাত অনুযায়ী আমরা টাকাগুলো টাকার অঙ্ক দেখিয়েছি এবং মোট খরচের ঘরে দেখিয়েছি। এখন দেখো আমাদের মোট কত খরচ হবে আমরা একটু দেখব। সাথে সাথে একটু খেয়াল করো, আমরা সবগুলার এইভাবে একটা টান দিয়ে আমরা খরচগুলো একটু দেখাবো কত। 0 0 0 0 সবগুলা যোগ করে নিচ্ছি। এই 0 0, তারপর যোগ করো 8 আর 6 কত? 8 14, 14 সাথে 21, 21 আর 4 হচ্ছে গিয়ে তোমার কত? 25, 25 আর 2 27, 27 আর 3 30, 30 আর 5 35, এই 35। অর্থাৎ আমাদের খরচ হয়েছে 350 টাকা। ঠিক আছে, আমাদের মোট খরচ 350 টাকা। এখন দেখেও
আমরা খাতোয়ারিগুলোর সমষ্টিও আমরা নামিয়ে ফেলবো, যোগফলটা নামিয়ে ফেলবো। 70 আর 50 হচ্ছে 120, তারপরে 80 আর 30 হচ্ছে 110, 60 আর 40 হচ্ছে 100, আর হচ্ছে 20। ওকে, তাহলে দেখো তাহলে আমরা এগুলো বদ্ধ করে দিচ্ছি। ওকে, অর্থাৎ এই মণিহারি সবগুলাই খতিয়ান পৃষ্ঠে আমরা কি করব, খতিয়ান পৃষ্ঠে আমরা স্থানান্তর করব, খতিয়ান পৃষ্ঠে স্থানান্তর। ওকে, এখন খেয়াল করো আমরা কিভাবে এখন যে কাজটা করব। এই যে আমাদের খরচ হয়েছে, এই খরচটা আমাদের কত খরচ হয়েছে, আমাদের জুলাই মাসে খরচ হয়েছে 350 টাকা। এই 350 টাকা সহকারী ক্যাশিয়ার এই মাসের শেষ তারিখে, অর্থাৎ এই জুলাই মাসের 31 তারিখে, খেয়াল করো এই জুলাই মাসের 31 তারিখে সে প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে 350 টাকা নিয়ে নিবে। এটি হচ্ছে অগ্রদত্ত পদ্ধতির নিয়ম, মানে শেষ তারিখে বা শেষ দিন তোমার নিয়ে নিবে। তাহলে যদি ওনার কাছ থেকে নিয়ে নেয়, কার কাছ থেকে, প্রধান ক্যাশিয়ারের কাছ থেকে, তাহলে আমাদের হবে এই নগদান হিসাব 31 তারিখে নগদান হিসাবে কত নিবে, 350 টাকা। এই 350 টাকা সে কি হচ্ছে 31 তারিখে প্রাপ্তি করছে। অর্থাৎ যে খরচটা হয়েছে ওই খরচটা সে যথাযথ প্রমাণের মাধ্যমে, মানে বাউচারগুলো দেখিয়ে সত্যতা প্রমাণের মাধ্যমে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে 350 টাকা নিয়ে নিবে। তাহলে আমাদের টোটাল এখন দেখো প্রাপ্তির ঘর আমরা যোগফল করব। প্রাপ্ত টাকাটা প্রাপ্তি কত হয়েছে দেখো, তাহলে প্রাপ্তি হচ্ছে আমাদের 0 হচ্ছে 0, প্রাপ্তি হয়েছে এত, 5 3 5 15 5, হাতে থাকে 1, হাত 1 4 4 4 8 আর 9, তাহলে এখানে যোগফল হচ্ছে 950 টাকা। এটা আমরা 950 টাকা জেড টানলাম। তাহলে ডেবিট দিকে আমাদের হয়েছে কত, 950 টাকা। তাহলে আমাদের ক্রেডিট জিরো হবে 950। এখন 950 হয়েছে, এখন আমাদের ব্যালেন্স সিডি কত থাকবে এটা আমাদের বের করে নিতে হবে। তাহলে ব্যালেন্স সিডিও আমাদের 31 তারিখেই, এই ব্যালেন্স সিডি হচ্ছে আমাদের 950 থেকে যদি 350 চলে যায় তাহলে আমাদের এই 600 টাকা। অর্থাৎ অগ্রদত্ত পদ্ধতিতে প্রতি মাসের শুরুতে যে অগ্রদত্ত খরচের পরিমাণ দেওয়া থাকে, অর্থাৎ 600 টাকা, মানে যেটা থাকবে ওটা সবসময় মাসের শুরুতেই এই টাকাটা থাকবে। আর যা খরচ হয় ওই খরচের টাকাটা সহকারী ক্যাশিয়ার প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে মাসের শেষে নিয়ে নিবে। ওকে, এই যে নিয়ে নিছে, এবং তারপরে ব্যালেন্স ওই যে আবারও সেই কী হয়েছে 600 টাকায় তার হাতে রয়ে গেছে। এখন এটা হবে, এই তারিখটা হবে জুলাই অগাস্ট। হ্যাঁ, এই অগাস্টের আমি সংক্ষিপ্ত লিখছি, অর্থাৎ আগস্টের 1 তারিখে তোমার এই ব্যালেন্স বিডি হিসাবে, ব্যালেন্স বিডি কত হবে, এই 600 টাকা শেষ। এই হচ্ছে তোমার খুচরা নগদান বই অগ্রদত্ত পদ্ধতিতে আমরা এইভাবে করব। ওকে, আশা রাখি তোমরা বুঝতে পারছো। এখন দেখো, ওকে, এখন দেখো আমাদের আমি একটু তোমাদের এখান থেকে বহু গড়া খুচরা নগদান বই কীভাবে করে একটু দেখিয়ে দিচ্ছি এই অঙ্কটা থেকেই। ওকে, বহু গড়া নগদান বইটা হচ্ছে অনেকটা সেম, ঘরগুলা একই রকম, তবে এখানে যে প্রধান ক্যাশিয়ার যে অগ্রদত্তের টাকার পরিমাণ এই কথাটা উল্লেখ থাকবে না। ঠিক আছে, অগ্রদত্তের টাকার পরিমাণের কথাটা উল্লেখ থাকবে না। ওকে, ধরো এখানে বলা হলো তোমার কি বহু গড়া খুচরা নগদান। হ্যাঁ, বহু গড়া খুচরা নগদান বই, মানে বহু গড়া খুচরা নগদান পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। অর্থাৎ বহু গড়া পদ্ধতিতে
বহুগড়া পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে। এটা যদি বলে, তারপর হচ্ছে জুলাই মাসের উক্ত প্রতিষ্ঠানের খুচরা খরচগুলো নিম্নরূপ এইভাবে লিখে যদি বলে যে জুলাইয়ের 1 তারিখে প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি, হ্যাঁ, এই চেক টেক বলার দরকার নাই, যদি বলে প্রাপ্তি ধরো কত, এই 600 টাকা, ওকে, এই যে 600 টাকা, যদি এটা থাকবে আর এইগুলা সেম থাকবে, ঠিক আছে। আর এখানে জানতে চাইবে তোমার কি, যদি বলে যে আমাদের কি করার জন্য বহুগড়া খুচরা নগদান বই তৈরি করার জন্য, সেই ক্ষেত্রে আমরা কিভাবে করব, শুধু এই জায়গাটাতে একটু পরিবর্তন হবে, এই জায়গাটাতে হবে, আমি একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই জায়গাটা সেম, প্রধান ক্যাশিয়ার নিকট থেকে প্রাপ্তি 600 টাকা। এখানে আমরা কি করব, এখানে জুলাই 1 তারিখ লিখে এখানে আমরা দিব ধরো নগদান হিসাব এই 600, ঠিক আছে। এই বাকিগুলা তোমার সেম হবে, যেরকম আছে ঠিক সেম হবে। সেম হওয়ার পরে এখানে কিছু কাজ আছে, এখানে যে কাজগুলো তোমার করতে হবে ওগুলো হচ্ছে, দেখো এই যে দেখো এতটুক পর্যন্ত ঠিকই থাকবে। যদি কোশ্চেনটা এরকম হয়, বাবুল ট্রেডার্স বহুগড়া পদ্ধতিতে খুচরা নগদান বই সংরক্ষণ করে, এই 2019 সালের জুলাই মাসে উক্ত প্রতিষ্ঠানের খুচরা খরচগুলো নিম্নরূপ, হ্যাঁ, নিম্নরূপ কি, 19 জুলাই 1 প্রধান ক্যাশিয়ারের নিকট থেকে প্রাপ্তি 600 টাকা। তারপরে এগুলো দেখবে, লেখার পরে তোমার কাছে জানতে চাইবে কি, বহুগড়া পদ্ধতিতে খুচরা নগদান বই তৈরি করো, হ্যাঁ, প্রস্তুত করো। এটা যদি জানতে চাই তাহলে আমরা বহুগড়া এই যে বহুগড়া পদ্ধতি আমরা কি করলাম, বহুগড়া পদ্ধতিতে ঠিক এইভাবে আমরা কি করব, 600 টাকা লিখে এতটুক পর্যন্ত আমরা আগের মতোই করব, করে এই যে দেখো 350 টাকা, হ্যাঁ, হয়েছে। তাহলে আমরা প্রাপ্তির ঘরে, অর্থাৎ ডেবিট দিকের প্রাপ্তির ঘরটাকে আমরা কি করব, এই 600 টাকা নামবো, হ্যাঁ, 600 টাকা। তাহলে ক্রেডিট দিকেও আমাদের সেম 600 টাকা হবে, এটা বন্ধ করে দেন 600 টাকা। তাহলে এখানে শুধু 31 তারিখে আমাদের কি হবে, ব্যালেন্স সিডি, এই ব্যালেন্স সিডি হবে কত, 600 টাকা 350 হলে 250 টাকা, হ্যাঁ, 250 টাকা হবে, হ্যাঁ, ব্যালেন্স সিডি, তাহলে 250 টাকা। তাহলে আমাদের এই আগস্টের 1 তারিখে আমাদের কি হবে, আগস্টের 1 তারিখে এই 250 টাকা আমাদের কি হয়ে যাবে, ব্যালেন্স বিডি, অর্থাৎ এটা হচ্ছে আমাদের কি, বহুগড়া পদ্ধতিতে এইভাবে আমরা করব। অর্থাৎ বহুগড়া পদ্ধতিতে খুবই জেনারেল, সাধারণ, তো ওই নগদান বইয়ের মতোই তোমার বহুগড়া পদ্ধতি, শুধু বিশ্লেষণটা তোমার দেখাইতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের আজকে এতটুকু পর্যন্তই, আমরা তোমাদেরকে 2টা পদ্ধতি দেখিয়ে দিয়েছি। আর আমার বিশ্বাস তোমরা খতিয়ানে স্থানান্তর করতে পারবে। আর যে জাবেদা দাখিলাগুলো জানতে চায়, জাবেদা দাখিলাগুলো আমি বলে দিচ্ছি। ধরো যদি জানতে চায় যে 3 তারিখে জাবেদা দাখিলা দেখাও, তাহলে আমাদের হবে কাগজ ও কলম ক্রয়, এটা জাবেদা আমাদের দিতে হবে 3 তারিখে, এই যে জুলাই 3, জাবেদাটা হচ্ছে গিয়া মণিহারি, এই মণিহারি খরচ 50 টাকা ডেবিট, মণিহারি খরচ এই ডেবিট 50 টাকা, ঠিক আছে। আর ক্রেডিট হবে কি, এই নগদান হিসাব ক্রেডিট, এই 50 টাকা, ওকে। তাহলে এইভাবে সেম, যদি তোমাকে বলে যে 15 তারিখের খরচটা দাও, 15 তারিখের জাবেদাটা দাও, তাহলে তোমার লিখতে হবে যে যাতায়াত খরচ হিসাব ডেবিট, ক্রেডিট হবে নগদান হিসাব।
ঠিক আছে, এভাবে। ওকে, সবাই ভালো থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা যতদিন পর্যন্ত আমাদের দেশে করোনা ভাইরাস আছে, এবং আমাদের অনলাইনের ক্লাসগুলো নিয়মিত করবা এবং সুস্থ থাকবা, ভালো থাকবা, পড়াশোনা নিয়মিত করবা। ওকে, সবাই ভালো থেকো।